বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। সবার প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আলিম শ্রেণীর উচ্চতর গণিতের ক্যালকুলাসের পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ইংরেজিতে যেটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করা হবে। এটা অনুশীলনী নম্বর 9.5। তো প্রথমে আমরা অনুশীলনীটির জন্য প্রয়োজনীয় সূত্র এবং তথ্যগুলো দেখে নিই। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটার মানে হচ্ছে যে পর্যায়ক্রমে একটার পর একটা অন্তরীকরণ করতে থাকতে হবে। তার মানে একটা রাশিকে একবার, দুইবার, তিনবার এইভাবে বেশ কয়েকবার অন্তরীকরণ করতে হবে। তো সেটার সংজ্ঞাটা এরকম যে x এর সাপেক্ষে y সমান f of x এর প্রথম অন্তরক সহগকে বা অন্তরককে dy dx বা f dash x বা d dx f of x বা y1 বা y dash বা d f of x বা dy প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অনেকভাবে প্রকাশ করা যায়। তো সবথেকে বেশি ব্যবহার করা হবে dy dx এবং f dash x, এটা বেশি ব্যবহার করব আমরা। আর এটাকে সংক্ষেপে করার জন্য যে dy dx টা প্রতীকটা একটু বড়, এটাকে সংক্ষেপে লেখার জন্য আবার y1 এই প্রতীকটা ভালো, y1 y2 y3 এইগুলা লেখা হবে। তো একবার অন্তরীকরণ করলে dy dx আছে যেটাকে আমরা y1 বলবো, সেটা যদি আরো একবার অন্তরীকরণ করা হয় তাহলে d dx dy dx ভিতরে থাকলো, সেটা এই যে এরকম প্রতীক দ্বারা লেখা হবে d স্কয়ার y dx স্কয়ার। তো এই d আর d মিলে d স্কয়ার, আসলে y তো এখানে আমাদের মূল রাশিটা, সেটা পাশে সামনে থাকতে পারতো, সেটা ছোট আকারের হওয়ার কারণে পাশে লেখা আছে, এটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে বাইরে লেখা যেতে পারতো। আর dx dx মিলে dx স্কয়ার, তো সেটাই যে নরমালি d স্কয়ার, তারপরে f ডবল ড্যাশ x y2 y ডবল ড্যাশ, এটাকে দ্বিতীয় অন্তরক বলে বা সেকেন্ড ডেরিভেটিভ। একবার করলে ফার্স্ট ডেরিভেটিভ, দুইবার করলে সেকেন্ড ডেরিভেটিভ, এবং এই যে আরো একবার করলাম তাহলে এখানে এটাকে ডি কিউব বা এফ ট্রিপল ড্যাশ এক্স ওয়াই থ্রি ওয়াই ট্রিপল ড্যাশ, এরকম আর কি প্রতীক ব্যবহার করা হবে। তো এখানে নতুন সূত্র নাই বললেই চলে, এটা লেখার সিস্টেমটা খালি আলোচনা করলে আমাদের চলবে ইনশাল্লাহ। তো দেখা যাবে একবার, দুইবার, তিনবার করতে করতে আমরা n তম অন্তরক পর্যন্ত নির্ণয় করা শিখব। এরূপে এই যে y সমান f of x এর n তম অন্তরক d n y dx টু দি পাওয়ার n, বা এই যে f n of x yn y টু দি পাওয়ার n dn প্রতীক দ্বারাও প্রকাশ করা হয়, মানে হয়তম অন্তরককে, n তম অন্তরককে। তো এখানে আমাদের সাহায্যকারী দুটা সূত্র লেখা আছে, দুটি বিশেষ সূত্র। এই d dx y স্কয়ারকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যেখানে y এর ভিতরে x আছে, তার মানে y ইজ এ ফাংশন অফ x, তখন কি হবে? তো এখানে আমাদের আগের প্রশ্নগুলোতে আমরা দেখছিলাম যে এখানে যদি একটা এমন একটা রাশি আছে, সেই রাশির সাপেক্ষে এখানে অন্য একটা রাশি চলক হিসেবে আছে, তাহলে আমরা করবো কি, চলকটা চেঞ্জ করব। এখানে y আছে, এখানে y নিয়ে আসলাম, তাহলে d dy y স্কয়ার দিয়ে ইন্টু এই যে dy নিচে, এখানে dy উপরে আর dxটা চলে আসবে পাশে। এটা লেখার সিস্টেম আছে, যেটা আমরা আগের প্রশ্নমালাতে শিখছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে y স্কয়ার কে y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি আসবে 2y, আর এই যে dy dx মানে তো y1, এটা আমরা একটু আগেই দেখছি। তো আমরা অঙ্কের সময় যদি এটা পাই d dx y স্কয়ার, তাহলে আমরা সহজেই এটা লিখে ফেলবো 2y y1। আবার যদি y1 স্কয়ার থাকে তাহলে আমরা কি করব, এইভাবে আগের মতো আমরা যদি প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবো 2y1 y2 হবে, এই যে dy1 dx এর মানে হচ্ছে y2। বাস, মোটামুটি সূত্র যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করা হলো। এখন আমরা এখানে কতগুলি বিশেষ আরো সূত্র আছে, বিশেষ ফাংশনের n তম অন্তরক, যেগুলা অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বা এমসিকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, সেইগুলা কিছু দেওয়া আছে এখানে। এই খুব বেশি ব্যবহৃত ফাংশন বীজগাণিতিক রাশি যেটা x টু দি পাওয়ার n, সেটার অয়তম অন্তরক করলে আসবে ফ্যাক্টোরিয়াল n। তার মানে যদি y কিউবকে 3 বার অন্তরীকরণ করা হয় তাহলে দেখা যাবে যে 3 ফ্যাক্টোরিয়াল 3 আসবে। তাহলে যদি n তম
অন্তরক ফ্যাক্টোরিয়াল n হয় তাহলে আরো একবার যদি বৃদ্ধি করা হয় তাহলে 0 চলে আসবে, আর 0 কে যতবারই অন্তরীকরণ করা হোক না কেন ওটা 0 আসবে। সেজন্য এই যে বাকি সবগুলো 0 দেওয়া আছে, যেখানে n এর মান এখানে ন্যাচারাল নাম্বার, এই শর্তটা কিন্তু ঠিক রাখতে হবে। ন্যাচারাল নাম্বার না হলে এটা হবে না, কারণ পাওয়ার যদি ভগ্নাংশ বা নেগেটিভ হয় তাহলে এটা কোনোদিনও 0 আসবে না, ওটা একটা অসীম ধারা হয়ে যাবে এটা অন্তরীকরণ করতে থাকলে। আবার এই বীজগণিত রাশিকেই যদি একটু বর্ধিত আকারে লেখা হয় x প্লাস বি টু দি পাওয়ার m, এই বীজগণিতটা দেন n হয়, তাহলে দেখা যাবে যে n তম অন্তরক এটা আসবে ফ্যাক্টোরিয়াল m বাই m মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল m মাইনাস 1 a টু দি পাওয়ার n a x প্লাস b টু দি পাওয়ার m মাইনাস n। এভাবে সমান হলে এটা আসবে, নেগেটিভ হলে m ইজ লেস দেন n হলে yn 0 আসবে। এইভাবে e টু দি পাওয়ার ax এর জন্য কি আসবে, a টু দি পাওয়ার x এর জন্য কি আসবে, তারপরে sin ax এর জন্য কি আসবে, sin x এর জন্য sin ax প্লাস b এর জন্য, তারপরে cos x এর জন্য, তারপরে 1 বাই x প্লাস a হলে কি হবে, তারপরে x এর সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কি হবে, তারপরে ln x প্লাস a হলে কি হবে, ln ax প্লাস b হলে কি হবে, তারপরে e টু দি পাওয়ার x sin bx প্লাস c হলে কি হবে, তারপরে e টু দি পাওয়ার ax ইন্টু cos bx প্লাস c হলে কি হবে। আমার যতদূর মনে পড়ে একটা বুয়েটে অঙ্ক আসছে, সেখানে এই সূত্রটা কাজে লাগবে, আমাদের 10 নম্বর সূত্রটা, এটা বই দেখলে তোমরা পেয়ে যাবা। এখন এই যে n-তম অন্তরক নির্ণয় করার জন্য এখানে সূত্রগুলো আলোচনা করা হলো। আমরা যদি এরকম দু একটা অঙ্ক দেখি তাহলে এই সূত্রগুলো কিভাবে আসে সেটা সহজেই বের করা যাবে। তো প্রথমেই আমরা সেই ধরনের অঙ্ক দেখব, আর প্রশ্নমালাটার অঙ্কগুলোকে আমি মূলত 5টা কোয়ালিটির মধ্যে নিয়ে আসছি। যত অঙ্ক আছে অনেকগুলা রাইটারের বই দেখে এই মোটামুটি এই সিদ্ধান্ত আমি নিতে পারছি যে 5টা নিয়মের অঙ্ক করলে আমাদের সবগুলা অঙ্ক করা যাবে ইনশাল্লাহ। তো আমি ধারাবাহিকভাবে 5টা নিয়মের অঙ্ক দেখাই দিব। তো প্রথমেই আমাদের এই যে n-তম অন্তরক yn নির্ণয় সংক্রান্ত সমস্যা, সেটা দেখে নিই আমরা। প্রশ্নটা থাকবে এইভাবে, নিচের ফাংশনগুলির n-তম অন্তরক বা yn নির্ণয় করো, বা নিচের ফাংশনটির একটা হলে একটা বলবে। এই প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে ঢাকা বোর্ডে 2 সালে আসছিল, এই অঙ্কগুলো আবার রিপিট করতে পারে, এখানে পাশে উত্তর দেওয়া আছে। আর প্রক্রিয়াটা আমরা দেখি, যেটাকে বলবে y-তম অন্তরক সেটাকে প্রথমে আমরা y ধরে নিব, y সমান 1/x, তারপরে একবার অন্তরীকরণ করব। তো একবার অন্তরীকরণ করলে আমরা জানি যে 1/x এর জন্য -1/x স্কয়ার আসে, মানে 1/x টু দি পাওয়ার n এর যে সূত্র আমরা 9.4 প্রশ্নমালাতে আলোচনা করছিলাম সেই অনুযায়ী এটা আসবে -1/x স্কয়ার। তো এটার এই পাশের অংশটা হয়তো আমি আগে লিখবো না, এটা এই জায়গাটা প্রথমে ফাঁকা রাখবো, ফাঁকা রাখার পরে এখানে y2 করব। y2 করলে আমাদের আগের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে -1 তো ছিল, তারপরে এই যে 2 যে -2 হবে, পাওয়ার একটা বৃদ্ধি পাবে। এখন এখানে দেখতে পাচ্ছি -1 দুইটা আছে, তাহলে -1 এর পাওয়ার 2 আমরা লিখতে পারি, আর তারপরে 2 আর 1 থাকবে, 2 আর 1 গুণ করলে ফ্যাক্টোরিয়াল 2 হয়, আর এই যে 3 কে ভাঙলে 3 যোগ 1 হয়। তো এইটা দেখে এখন আমি এই রকম কাজ এখানেও করতে পারি, যে -1 এর পরে 1 দিলে সমস্যা নাই, তারপরে এখানে গুণ হিসেবে 1 আছে বলতে পারি, সেটার জন্য ফ্যাক্টোরিয়াল 1 লিখলে সমস্যা নাই, 2 কে 1 যোগ 1 লিখলে আমাদের সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমি এইরকম লিখবো কেন, এটা প্রশ্ন। এটা হচ্ছে যে আমাদের n-তম অন্তরক, n-তম বলতে 10 বার, 20 বার, 100 বার, 1 কোটি বার করলে কি ঘটবে, এই 1/x কে যদি আমি 100 বার অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট কি, এই তুমি এরভাবে ধারাবাহিকভাবে না করে একবারের জন্য বলতে পারো, সেই সূত্র তৈরি করতেছি আমরা। তো সেই সূত্র তৈরি করার জন্য আমরা খেয়াল করব যে একবার করলে কি ঘটলো, দুইবারে কি ঘটলো, এই যে একবারে কি ঘটলো সেটা, এই 1 কে গুরুত্ব দেওয়ার জন্য এখানে যে যে জায়গায় 1 লেখা সম্ভব আমরা সেই একটা লিখলাম। তারপর 2 টো কোথায় কোথায় লেখা যায়, যে -1 এর পর 2, তারপর ফ্যাক্টোরিয়াল 2, তারপরে x টু দি পাওয়ার 2 প্লাস 1, এটা এই 2 এর সাথে মিল করে এখানে 2 গুলো আনলাম। তো প্রথমে আমি এটা লিখতে মানা করছিলাম, এটা থাকলো, প্রথমে লেখাটা কষ্টের ব্যাপার, দ্বিতীয়বার করার পরে কিন্তু এখানকার মিল দেখে এখানে লেখা সম্ভব। আচ্ছা, এখন আবার আরেকবার আমরা অন্তরীকরণ করব 3 বার। তো আগের মতো অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছি যে -1 এর পাওয়ার 3 হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে, x টু দি পাওয়ার 3 প্লাস 1 হচ্ছে। আচ্ছা, এখন যদি কাউকে বলা হয় 4 বারে কি হবে, অনায়াসে বলে দিবে এই যে কেন এখানে 4 হবে, এখানে 4 হবে, এখানে 4 হবে। তো এইভাবে যদি আমি বলি 10 বারে কত হবে, তো 10 হবে, 20 বারে কত, 20 হবে, তো n বারে কত হবে, n হবে। ব্যাস, তাহলে এরকম আমি যে ডট ডট দিব, তার মানে এইভাবে আমরা লিখতে পারবো। আর এখানে n হবে
এখানে এন, তাহলে ওয়াই এন দিলে আমাদের এখানে যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এই হচ্ছে আমাদের ওয়াই এন। তো আমরা এরকম আরো একটা উদাহরণ দেখতে পারি, এটা খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। cos 3x, এটাও ঢাকা বোর্ডে 2 সালে আসছিল। cos 3x পারলে sin 3x তো পাওয়া যাবে। তো এটা একটু দেখে নিই, যে ধরি ওই আগের মতো y ধরলাম, তারপরে একবার অন্তরীকরণ করলাম। আমরা জানি যে cos এর জন্য মাইনাস আসবে, এই 3x এর জন্য 3 আসবে, একবারে সামনে লিখলাম। তারপরে এটাকে যেহেতু প্রথমে cos ছিল, তাহলে সাইন রাখা চলবে না, সাইনকে cos এ রূপান্তর করতে হবে। তো সেই জন্য করলাম কি, cos দিয়ে π/2 প্লাস 3x দেখলাম। তাহলে আমাদের এই রাশি থেকে আমাদের cos 3x লেখা সম্ভব। তাহলে প্রথমে cos দেওয়া ছিল, পরের y1 এ আমরা cos নিয়ে আসলাম, দিয়ে আবার অগ্রসর হচ্ছি, এই যে y2 দিলাম। তাহলে আবার cos এর জন্য মাইনাস সাইন হবে, cos এর জন্য এখানে মাইনাস সাইন হবে, এখানে মাইনাস সাইন, এটা x বলতে π/2 প্লাস 3xটাকে এই x ধরলাম, আর এই x ধরার কারণে আবার অতিরিক্ত একটা 3 আসবে, সেই 3টা আমি একদম সামনে লিখে দিছি, সামনে যে 3। তো পরে ক্যালকুলেশন করতেছি 3 স্কয়ার, আর ওই যে সাইনকে আবার cos এ রূপান্তর করতে গেলে আগের নিয়মে π/2 আমরা আবার একটা নেব, আর এই π/2 প্লাস 3x যেটা ছিল সেটা থাকলো। কারণ π/2 প্লাস π/2 সমান কি হবে, 2π/2। এটা 2 কাটাকাটি করার দরকার নাই, কারণ আমাদের একটা ধারাবাহিকতা রাখতে হবে। এই যে 3 এর পর 2 আসছে, তারপরে পায়ের সাথে 2 আসছে, তারপর আমরা আরো একটু অগ্রসর হই। আর একটু অগ্রসর হলে কি দেখবো, যে এখানে আবার আরেকবার অন্তরীকরণ করলে আবার এখানে আমাদের সাইন হয়ে যাচ্ছে, মাইনাস আসতেছে। তো আবার চতুর্ভাগের বিষয়টা অ্যাপ্লাই করা হলে, এই ত্রিকোণমিতির চতুর্ভাগের যে বিষয়টা সেটা অ্যাপ্লাই করা হলে আবার এখানে 3 এর পাওয়ার 3 হচ্ছে, cos হয়ে যাচ্ছে, π/2 অতিরিক্ত আবার নিতে হচ্ছে, তাহলে আবার যোগ করলে আবার 3π/2 হলো। হ্যাঁ, তো এখন আমরা এখানে একটা মিল খুঁজে পাচ্ছি যে y 3 এর বেলায় এখানে 3 এর পাওয়ার 3 হচ্ছে, cos π/2 এর সাথে 3 হচ্ছে, আর 3x তো ছিল, ওটা তো সমস্যা নেই। তো এইভাবে আমরা চললে যে yn করলে আমাদের এখানে যেখানে যেখানে 3 আসতেছিল সেখানে সেখানে আমরা n লিখে দেব। তাহলে 3 টু দি পাওয়ার n cos n π/2, এই 3 জায়গায় কিন্তু আবার n লেখা যাবে না, কারণ এটা তো 3x ছিল, এটা 4x 5x 6x হতে পারে, এটা জায়গায় n লেখা যাবে না, এটা ওইভাবে অপরিবর্তিত অবস্থায় আছে শুরু থেকে, ওইভাবেই থাকবে। তো এইভাবে অন্যান্য ফাংশনেরও হয়তম অন্তরে বের করা সম্ভব, এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, দ্বিতীয় নিয়মের অঙ্ক আমি দিয়ে রাখছি, সেটা কি ধরনের সেটা আমি একটু এখানে আবার লাল কালি দিয়ে লিখে রাখছি, যে ওয়াই বলতে যে ফাংশন দেওয়া থাকবে, বা যেখানে এস দেওয়া আছে মূল রাশিটা, সাধারণত ওয়াই থাকে, তো আমি ওয়াই দিয়ে লিখছি। ওয়াই হতে y1 y2 y3 ইত্যাদি নির্ণয় করা সংক্রান্ত সমস্যা। এগুলো একটু সিম্পল টাইপের অঙ্ক, দেওয়া থাকবে যেটা, সেটা থেকে একবার, দুইবার, তিনবার, চারবার এইভাবে অন্তর্গ্রহণ করতে বলা হবে, সেই টাইপের অঙ্কগুলো আমি 2 নম্বরে দিয়ে রাখছি। তো দেখি প্রথমটা কিভাবে আছে, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আমরা জানি এটা ফিজিক্সের একটা সূত্র, তোমার টি এর সাপেক্ষে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের সূত্র এটা। তো সেটা থেকে প্রমাণ করে যে ডিএস ডিটি ইউ প্লাস এফ টি। আমরা ফিজিক্সে শিখছি যে সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলে, আর সেই বেগ সমানে যে ইউ প্লাস এফ টি, এস যদি ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, সেটা থেকে দেখো ক্যালকুলাসের মাধ্যমে কিভাবে আমরা বেগের সূত্র বার করব। এই দেওয়া আছে এর সমান এত, তাহলে ডিএস ডিটি দিলাম। এই যে টি এর জন্য 1 আসলো, ইউ ইন্টু 1 হাফ ইন্টু এফ, আর টি স্কোয়ারের জন্য 2টি, এগুলো একটু ক্যালকুলেশন করলে ইউ প্লাস এফ টি চলে আসলো, বাস, খুব সোজা বিষয়। তারপরে 2 নম্বরে আছে এফ অফ এক্স সমান 80x বিয়োগ 16x স্কয়ার হলে এফ ড্যাশ এক্স এর মান নির্ণয় করো। তো এফ ড্যাশ এক্স সমান 16 হলে এক্স এর মান কত, এটা দুটো অংশ আছে। তো দেওয়া আছে, লিখলাম, তারপরে এফ ড্যাশ এক্স করলাম, এই যে 80 বিয়োগ 32x, 80 এক্স এর জন্য 1 আর 16 গুণে 32 এক্স, শেষ প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশ হচ্ছে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী এফ ড্যাশ এক্স সমান 16 দেওয়া আছে, তাহলে আমরা এফ ড্যাশ এক্স এর মানটা এখানে লিখলাম, ক্যালকুলেশন করলাম, এক্স এর মান 2 হয়ে গেল। সিম্পল, এটা 2 নম্বরের জন্য প্রশ্ন আমাদের আসতে পারে। এবার আমরা 3 নম্বর প্রশ্ন অঙ্ক দেখব।
y সমান x³ প্লাস 5x স্কয়ার প্লাস 10x প্লাস 14 দেওয়া আছে। এখন এই যে dy dx মানে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ এগুলো বার করতে হবে। তো আমরা তুলি, দেওয়া আছে এত, তারপরে dy dx মানে এই যে 3 সামনে আসে, আমরা তো এটা জানি x টু দি পাওয়ার n এর সূত্র। এখানে 5 গুণে 10 হবে, এখানে x এর জন্য 1 হবে, 10 আর 14 0 হবে। প্রথম উত্তর হয়ে গেল। দ্বিতীয় আরেকবার 3 দুগুণে 6 হলো, এখানে 10 হলো। 3 বারে যে 6x এর জন্য 6 10, তো 0 হয়ে গেল। তারপর আরো একবার করলে 0 আসলো। এই পাশে পাশে অ্যান্সার আমরা লিখে দিব। এগুলা একদম 2 নম্বরের জন্য প্রশ্ন হতে পারে বা এমসিকিউ এর জন্য প্রশ্ন হতে পারে। আচ্ছা, ওই টাইপের আরেকটা অঙ্ক আমি এতক্ষণ যে কটা অঙ্ক করলাম 2 নম্বরের, তার মধ্যে সবথেকে আমার কাছে এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, যে y সমান e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 6 এটার y3 নির্ণয় করো। অঙ্কটা শেখার পরে যারা যারা এই ভিডিওটা দেখতেছো তাদেরকে একটা পরীক্ষা আমি দিতে বলবো, যে এটা তোমরা কত অল্প সময়ে করতে পারো। এই কাজটা করবা, কিন্তু অঙ্ক তো জাস্ট প্র্যাকটিস ছাড়া জানো যে অঙ্ক করা সম্ভব না। আর এই যে ভিডিও দেখে যদি কেউ ভাবো যে হয়ে গেছে আমার, এটা আসলে হওয়ার কথা না। তোমাদেরকে হাতে নাতে অঙ্কগুলা করতে হবে অবশ্যই। তো ভিডিও সাহায্য নিয়ে অঙ্কগুলা করবা তোমরা। তো আমরা দেখি এখানে কিভাবে করা যায়। আমি একটু লম্বভাবে লিখছি, তোমরা যখন নিজেরা এটা চেষ্টা করবো তখন যত শর্ট পারো করবা, সমস্যা নাই। তো প্রথমে আমি y সমান দেখলাম e টু দি পাওয়ার x, তোমার x টু দি পাওয়ার 6। তো এখানে y1 মানে একবার প্রথম ফার্স্ট ডেরিভেটিভ করার সময় যেটা আসবে, এই যে আমি ইউভি এর সূত্র আমাদের নিজের মতো কিন্তু একটা সূত্র বানাইছিলাম, সেটা অনুযায়ী করলে প্রথমের অন্তরীকরণ প্রথমে লিখবো। তাহলে e টু দি পাওয়ার x এর জন্য e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 6, ঠিক আছে, এটা যা আছে তাই। এবার প্রথমটা ঠিক থাকবে, পরেরটার জন্য আমরা সূত্র বসাবো। তো x টু দি পাওয়ার 6 এর জন্য আসবে কত, 6x টু দি পাওয়ার 5। তো 6টা একবারে সামনে বসলাম, তাহলে এই যে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5, তাহলে প্রথম কাজ শেষ। কারণ দ্বিতীয় কাজ যখন করতে যাব তখন এখানে আমি একটা সুবিধা নেব, এই যে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 6 কিন্তু প্রথমে ছিল, সেটা থেকে একবার অন্তরীকরণ করার ফলে এই পুরো রেজাল্টটা আসছে। তো আবার সেই রাশি, তাহলে এই রাশির জন্য আবার এই পুরো রেজাল্ট আসবে, সেটা আমি একটু আগেরটা দেখেই লিখে দিলাম। এখানে একটু সময় বাঁচলো আমার, মেমোরি একটু কম পরিশ্রম করতে হলো, মেমোরিকে একটু রেস্ট দিতে হবে। তারপরে কি করলাম, 6 দিয়ে এই যে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 কে এই প্রথম অন্তরীকরণ করার সময় যে প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম ওইভাবে যদি লিখি, তাহলে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 ঠিক থাকবে, আবার 5 সামনে আসবে, তাহলে 5 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 হবে। এখন 6 দিয়ে গুণ করলাম। এখন অঙ্কটা দ্রুত করার জন্য আমাদের এই যে এই দ্বিতীয় লাইনটা বাদ দেওয়া যেতে পারে, এখানে একটু হিসাব করলে কিন্তু এই তৃতীয় লাইনটা লেখা সম্ভব। আচ্ছা, তারপরে একটু যোগ করতে হলো, যোগ করলাম, যোগটা করার পরে আবার আরেকবার, তাহলে এখানে আবার আগেরটা দিকে দিকে লেখা যেতে পারে। এই যে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 এর জন্য যে রেজাল্ট যে ব্র্যাকেট এখানে ছিল, সেটা আবার দিকে দিকে লেখা যেতে পারে। আবার e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 এর জন্য যেটা, সেটা লেখার পরে গুণ করে যোগ করে দিলে বাস শেষ। এখন তোমরা এটা করবা, দেখবা কে কত অল্প সময় করতে পারো। তারপরে y হতে y1 y2, এখানে 3 নম্বরে আমি যে অঙ্কগুলো দিয়ে রাখছি সেটা এই টাইপের হবে, যে y হতে y1 y2 y3 ইত্যাদি নির্ণয় করা, কিছুটা ক্যালকুলেশন, মানে খুব জটিল না করা, এবং প্রয়োজনে মান বসানো। হ্যাঁ, তো এখানে মান বসানো বলতে অনেক অঙ্কে দেখা যায় যে অন্তরীকরণ করতে করতে প্রথমে যেটা দেওয়া থাকে y এর মান, সেইটা যেমন এখানে y এর মান sec x, এই sec x আবার চলে আসবে এক সময়। তখন আমরা করব কি, ওই sec x এর জায়গায় y বসাই দেবো। এরকম বেশ কয়েকটা অঙ্ক আছে। তো সেজন্য এইভাবে লেখা আছে যে প্রয়োজনে মান বসানো, মানে আমাদের দেখাতে বলবে বা প্রমাণ করতে বলবে, যেভাবে আমরা সেইভাবে অগ্রসর হব, সেটা করতে গেলে আমাদের দেখা দেবে মানটা বসাতে হবে। আর এখানে যে y1 y2 অঙ্ক দেখলে বুঝতে পারবো যে আসলে কত দূর যাওয়া দরকার। এখানে প্রথম অঙ্কটা দেখি যে এখানে y2 লেখা আছে, তার মানে বুঝতে হবে যে এখানে আমাদের 2 বার অন্তরীকরণ করতে হবে। আর এখানে সালগুলো লেখা আছে, দেখো এটা বেশ অনেক সালে আসছে, একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলা যেতে পারে, যে ঢাকা বোর্ডের সৃজনশীল হিসেবে দিয়েছিল। সৃজনশীল আসলে সাধারণত এই যে প্রতীক পাল্টাই দেওয়া থাকতে পারে হয়তোবা, বা হুবহু দেয় অন্যরকম ভাবে, ওই সরাসরি তোমার উদ্দীপকে একটা জিনিস দেওয়া থাকবে, দেওয়ার পরে বলবে এটা করো। তো তুলি y সমান sec x, তারপর y1 সমান জানো sec x এর জন্য আসে sec x tan x লিখলাম, y2 মানে যে sec x এর জন্য sec x tan x, আর tan x তো ছিলই, আবার sec x ঠিক থাকবে, sec tan x এর জন্য sec স্কয়ার x, এটাও আমরা লিখলাম। তারপরে এখানে কমন যাচ্ছে,
আচ্ছা, কমন যাওয়ার পরে ওই যে বলছিলাম যে আমাদের প্রথমে যে রাশিটা দেওয়া থাকে সাধারণত সেই রাশিটার মান বসাতে হয়। সেজন্য আমরা করবো কি tan স্কয়ার আমরা রাখবো না। tan স্কয়ারকে sec এ রূপান্তর করবো। তাহলে tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1 লিখলাম, যোগ করলাম, sec x যে জায়গায় আছে y বসাই দিলাম। শেষ, অঙ্ক শেষ। খুব সোজা অঙ্ক। আচ্ছা, তারপরে এখানে আমি আরো একটা অঙ্ক দিয়ে রাখছি। এটাও দেখো অনেক সালে আসছে। আমাদের মাদ্রাসা বোর্ডেও 7 সালে, 11 সালে আসছে, দিনাজপুরে আসছে 11 সালে। তো এটা কেমন, এই যে y সমান রুট দেওয়া আছে। তো সাধারণত এই রুটের অঙ্কগুলা করি কি, আমরা রুটগুলা তুলে ফেলতে পারলে ভালো হয়। রুট নিয়েও কাজ করা যায়, কিন্তু তুলে ফেললেই মনে হয় ভালো হয়। তো আমি এটাই বর্গ করছি। এক অঙ্ক করার তো নিয়মের শেষ নেই। এটা আমি যেটা করছি, রুট তুলে ফেলছি। তুলে ফেলার পরে ওই যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, একটা বড় কথা যেটা বাংলাতে লিখতে গেলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এত বড় লেখা আমরা লিখবো না, আমরা সংক্ষেপে এটা দিয়ে দিলে ভালো। তো দিলাম। এই যে ওয়াই স্কোয়ারের জন্য 2y একটা বিশেষ সূত্র আমি বলে দিয়েছিলাম, দুইটা তার মধ্যে একটা চলে আসছে। 4 এর জন্য 0, সাইন এর জন্য cos হবে 3 cos x। তারপর আবার অন্তরীকরণ করলাম। এখানে এই যে y1 এখানে কিন্তু ইভি সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে 2 থাকলো, এই প্রথমে y এর জন্য y1 আসবে, y1 তো থাকলো। তারপরে y2y থাকলো, y1 এর জন্য আসলো y2। আর এই যে cos এর জন্য মাইনাস সাইন x। আবার সাইড নোটটা দেওয়াটা ভালো, উত্তম। তারপরে আমরা করলাম কি, এই 2y টু এটা প্রথমে লেখা হলো, আর 2y1 হোল স্কয়ার লেখা হলো। আর প্রমাণে দেখা গেছে যে বাম পাশে y স্কয়ার আছে। আমি সেই প্রমাণের সাহায্য নিয়ে বাম পাশে একটা y স্কয়ার নিলাম, ডান পাশে একটা y স্কয়ার নিলাম। প্রমাণের অঙ্কগুলো খুব সোজা, প্রমাণ থেকে হেল্প নেওয়াটা অতি উত্তম কাজ। অনেকে আছে প্রমাণ দেখাশোনা নাই, নিজের মতো করে প্রমাণ চাওয়া আছে একটা, উত্তর করলে একটা, ওখানে কিন্তু নাম্বার দেওয়া হবে না, ওখানে আবেদন করলে নাম্বার পাওয়া যাবে না। তো এখানে উভয় পাশে ওয়াই স্কোয়ার দিলাম। ওয়াই স্কোয়ারের মান এই যে আমাদের এখানে এই সামনে দেখা যাচ্ছে দ্বিতীয় লাইনে, এটা প্রথমে এখানে বসাই দিলাম। তারপরে ক্যালকুলেশন করলে চলে আসলো, প্রমাণ শেষ। তাহলে এটা একটা সোজা অঙ্ক বলতে পারি। 4 নম্বরে এবার আমি যে টাইপের অঙ্কগুলো দিয়ে রাখছি সেটা হচ্ছে যে প্রদত্ত সমীকরণ হতে অঙ্ক শুরু করে ক্যালকুলেশন করে প্রমাণ আনা। দেখা যাবে অঙ্ক যেটা দেওয়া আছে ওইটা থেকে ক্যালকুলেশন করতে করতে একেবারে প্রমাণ চলে আসবে, সেই টাইপের অঙ্কগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আরো একটা বিষয় এখানে ঘটবে সাধারণত 4 নম্বরে ম্যাক্সিমাম অঙ্কে দেখা যাবে যে ডান পাশে ভগ্নাংশ আসবে, ভগ্নাংশের নিচে অনেক সময় রুট আসবে, অনেক সময় আসবে না। তো এই ভগ্নাংশ আমরা রাখবো না, বাম পাশেটা ডান পাশের ভগ্নাংশের হর বাম পাশে নিয়ে আসবো, এই টাইপের কিছু অঙ্ক আমাদের 4 নম্বরে দেওয়া আছে। তো সেটা দেখি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই cos রুট y সমান x, এটা আবার বেশি গুরুত্বপূর্ণ। এটা শিখলে একই মানে একই টাইপের বেশ কিছু অঙ্ক আছে। তো সেটা আমরা দেখি। এই যে দেওয়া আছে cos রুট ওভার y সমান x, তাহলে রুট ওভার y সমান cos ইনভার্স x, তাহলে y সমান cos ইনভার্স x হোল স্কয়ার হলো। এখন যদি y অন করি তাহলে এই যে এই মনে মনে cos ইনভার্স x কে আমরা x যদি ধরি তাহলে x স্কয়ারের জন্য আসবে 2x। আর এই যে মনে মনে ধরলে তার জন্য আবার অন্তরীকরণ করে যে ফলাফল পাওয়া যাবে সেটা গুণ করতে হয়। তো গুণ করলাম, cos ইনভার্স x এর জন্য -1/√1 - x স্কয়ার। এই যে একটু আগে বলছিলাম যে ভগ্নাংশ আসবে, ভগ্নাংশের আমাদের হরটা আমরা রাখবো না, হরটা বামে নিয়ে আসবো। আবার রুট থাকলে, এটা একটু আগে বলছিলাম, রুট আমি রাখবো না, রুটকে বর্গ করে আমরা উঠাই ফেলবো, বর্গ করে দিলাম। যেখানে দেখো এই যে cos ইনভার্স x হোল স্কয়ার সমান কিন্তু y, এই cos ইনভার্স x হোল স্কয়ার সমান y বসাবো। এখানে y স্কয়ার না কিন্তু y হবে। তো এই যে y দিলাম, দেওয়ার পরে আর একবার অন্তরীকরণ করা হলো। এটা এখানে ইউভি, এই যে 1 - x এর জন্য -2x আসলো, y1 স্কয়ারটা থাকলো। তারপরে আবার 1 - x স্কয়ার থাকলো, আর y1 স্কয়ারের জন্য 2y1 y2। আর এই যে 4y এর জন্য আসবে y1। তারপরে উভয় পক্ষ থেকে মানে বাম পক্ষে y1 কমন যাচ্ছে, কমন নিলাম। এটাকেও 2 ইন্টু 2y1 আকারে লিখলাম যেন আমি উভয় পক্ষ থেকে এটা বাদ দিতে পারি। তারপর 2y1টা বাদ দেওয়া হলো, 2 থাকলো। এখন এই অঙ্কগুলার অনেক অঙ্কে প্রমাণটা ঠিক এইভাবেই থাকতে পারে যে y2 y1 এইভাবে থাকতে পারে। আবার কোনো কোনো সময় y2 সমান যে d স্কয়ার y dx স্কয়ার লেখা যায় সেভাবেও থাকতে পারে। আবার 2 ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে, এটা প্রমাণ দেখে নিতে হবে। আমি একটু আগেও বলছি যে প্রমাণ যেভাবে থাকবে ওইভাবে দিতে হবে, কিন্তু না হলে একটা দোষ ধরা হবে। বাংলাতে যেমন কি গুরু চণ্ডালী দোষ, আমরাও দোষ ধরবো।
তো এখানে আবার পরে আরেকটা আসি ওই টাইপের অঙ্ক। দেখা যাচ্ছে যে ঢাকা বোর্ডে এটা 19 সালে আসছে, আরো অনেক বোর্ডে আসছে, বুয়েটে আসছে, রুয়েটে আসছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলা যেতে পারে। ওয়াই সমান এই যে সাইন এম সাইন ইনভার্স এক্স। তো শুরু করলাম y1, তাহলে সাইনের জন্য cos cos m sin ইনভার্স x, আর m sin ইনভার্স x এর জন্য m আসবে। m তো এখানে লেখা আছে, আবার এখানে m লেখা আছে, একটু বেশি হয়ে গেছে, একটা m আসবে, একটা m থাকবে। তো সামনেরটা বাদ দিই, এখানে m আসলো sin ইনভার্স x এর জন্য 1/√1 তার মানে m/√1 তারপরে একটু আগে বলছিলাম যে আমাদের ভগ্নাংশের হরটা বামে নিয়ে আসলাম। এটা লেখার সময় রুটটা যেন আবার এই যে y1 এর উপরে চলে না যায়, সেজন্য y1টা সামনেও লেখা যেতে পারতো, সাবধান থাকতে হবে। আবার এখানে যে ব্র্যাকেট দিলে অবশ্য রিস্ক কম, তাহলে আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিই, এইটুকু আমার ব্র্যাকেট। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে বর্গ করলাম, এখানে বর্গ করলাম। তারপরে এই যে আমাদের মূল রাশিতে কিন্তু সাইন দেওয়া ছিল, তো সাইনটা নিয়ে আসবো, কস রাখবো না, তাহলে কস স্কোয়ার মানে 1 - sin স্কোয়ার। তারপরে সেই সাইন এর জন্য ওয়াই বসানো হলো, সাইড নোট দেওয়া সবসময় ভালো, দিয়ে দিলাম। তারপরে এখন আরো একবার অন্তরীকরণ, এই যে বাম পক্ষের অন্তরীকরণ আমরা একটু আগে কিন্তু একবার দেখছি, তাহলে এখানে আমি আর ওটা বলতেছি না, আগের মতনই হবে। এখানে একের জন্য 0 এম স্কোয়ার থাকবে, আর ওয়াই স্কোয়ারের জন্য ওয়াই 1 হবে, আর 2 হবে, যে 2 সামনে আসবে 2 ওয়াই 1, এম স্কোয়ার ছিল। এখন আবার এই যে বাম পাশে আমাদের ওয়াই 1 কমন যাবে, এখানেও 2 কাটার উদ্দেশ্যে এইভাবে আলাদাভাবে লেখা হয়েছে, এটা বাদ দেওয়া হলো। তারপরে এখন এটা বামে নিয়ে আসলে অঙ্কটা হয়ে যাওয়ার কথা। এখন এই বামে নিয়ে আসা হয়েছে, এখানেও ডি স্কোয়ার হয় ডিএক্স স্কোয়ার করে লিখতে হলো, বাস হয়ে গেল। তো এটা আবার 5 নম্বর অঙ্ক দেখি। 5 নম্বর নিয়ম, ওয়াই হতে ওয়াই 1, ওয়াই 2, ওয়াই 3 ইত্যাদি নির্ণয় করে প্রমাণের বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষ আনা। তো এটা আবার আমরা দেখবো যে যেটা রাশি দেওয়া আছে সেটা থাকলো, তারপরে প্রমাণে আমরা দেখবো যে কয়বার অন্তরীকরণ করার প্রয়োজন আছে। তো এখানে প্রথম অঙ্কটা দেখি, যে এটা মাদ্রাসা বোর্ডে আসছে, রুয়েটে আসছে, মাদ্রাসা বোর্ডে 1 সালে আসছে, আর রুয়েটে 4 সালে আসছে। তো এখানে আমরা দেখি যে ওয়াই সমান √x 1/√x, আর প্রমাণে আমাদের dy dx দেখতে পাচ্ছি, তার মানে একবার অন্তরীকরণ করা। তো এই অঙ্কগুলো সাধারণত ওই আগের অঙ্কের মতো এই দেওয়া আছে তোলার পরে সরাসরি প্রমাণ আনা অনেক সময় কষ্ট হতে পারে, একদম আনা যাবে না সেটা বলবো না, কিন্তু আমি যে নিয়মটা করছি সেটা একটা ভালো পদ্ধতি, এবং এই পদ্ধতিতে আগের অঙ্কগুলো করা যেতে পারে। কতবার অন্তরীকরণ করতে হবে সেটা দেখে নিয়ে অতবার অন্তরীকরণ করে নিয়ে বাম পক্ষে বসে ডান পক্ষে নিয়ে আসা, এটা খুব ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে পূর্বের অঙ্কগুলো করা যেতে পারে। তো এখন এটা দেখি কি করতে হবে। প্রথমে ওয়াই দেওয়া আছে, এখানে রুট দেওয়া আছে, 1/√x দেওয়া আছে। তো প্রথমে এগুলা সূচক আকারে লিখলে ভালো হবে, লিখলাম। তারপর ওয়াই 1 করলাম, ওয়াই 1 করলে যে হাফ সামনে আসলো, x টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, আবার এখানে মাইনাস হাফ সামনে আসলো, x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মানে -3/2। এরপরে যে লেফট সাইড তুলছি, dy dx মানে ওয়াই 1 লেখা হলো, তারপর ওয়াই 1 এর মান বসানো হলো, ওয়াই এর মান বসানো হলো, ক্যালকুলেশন করা হলো, চলে আসলো রাইট সাইড। খুব সোজা বিষয়। তারপরে একই টাইপের আরো একটা অঙ্ক দেখতেছি, ওয়াই সমান x² প্লাস b/√x হলে দেখা হচ্ছে এটা। তো এখানে আমাদের এটাও মাদ্রাসা বোর্ডে 9 সালে 13 সালে আসছে, সিলেটে 8, 10, 13 বলা যায় গুরুত্বপূর্ণ অঙ্ক। দিনাজপুর বোর্ডে 10, 11, 14। তো দেখিনি অঙ্কটা, এখানে আমাদের প্রমাণ বলতেছে 2 বার অন্তরীকরণ করার প্রয়োজন আছে। তো এটাই যে অথবা আকারে এইভাবে আসতে পারে, এখানে যেটা b/√x আছে সেটা b x টু দি পাওয়ার মাইনাস হাফ। এক বই এক একভাবে অঙ্ক দেওয়া থাকে, হয়তো 2 রাইটারের বই 2 ভাবে দেওয়া আছে। এখানে তুললাম, দেওয়া আছে, তোলার পরে একবার y1 বার করলাম, y2 বার করলাম, তারপরে লেফট সাইড তুললাম, লেফট সাইডে মান বসানো হলো। মান বসানোর পরে এই অঙ্কটার গুরুত্ব এত বেশি, অঙ্ক মানে এতবার আসছে, আমার মনে হয় তার একটা কারণ হতে পারে এই যে এই বাম পক্ষের ক্যালকুলেশনটা, এটা ক্যালকুলেশন করে এই যে 0 নিয়ে আসাটা, বিশেষ করে 4ax², এই যে 2x² 4x² হলো, এই 3/2 b x টু দি পাওয়ার মাইনাস হাফ
1/2 bx টু দি পাওয়ার মাইনাস হাফ, এই দুটো মিলে যে 2 হয়, এটাই হয়তো কারো কোনো সমস্যা হতে পারে। এটা হিসেব করলে 4/2 আসবে, যেটার উত্তর হচ্ছে 2। আচ্ছা, তারপরে এটা লিখলাম, লেখার পরে দেখা যাচ্ছে সব বাদ যে 0। তাহলে এটা এভাবে প্রমাণ হয়ে গেল। আমাদের এই প্রশ্নমালার যত কোয়ালিটির অঙ্ক আছে মোটামুটি সব নিয়ে আলোচনা করা হলো। সবশেষে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার প্রতি জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম।